চরগরম রাজধানী গতকাল থেকে লাগাতার রণংদেহী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার লাগাতার বক্তব্য তো আপনারা শুনেছেনই। দেখুন, নির্বাচন যত এগিয়ে আসছে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে জোরদার পরিস্থিতি সরগরমের পথে যাচ্ছে। গতকাল বঙ্গভবন, সেখান থেকে নজিরবিহীন আক্রমণ আমরা দেখতে পেয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধারে আক্রমণ শানিয়েছিলেন, কেন্দ্রকে যেমন আক্রমণ শানিয়েছেন, একই সঙ্গে কমিশনকে আক্রমণ শানিয়েছেন। গতকাল যে ধরনের মন্তব্য তিনি সামনে নিয়ে এসেছিলেন, একই সঙ্গে দাঁড়িয়ে যে নজিরবিহীন নিরাপত্তার একটা বঙ্গভবনের বাইরের পরিস্থিতি ছিল, সেই কেন্দ্রিক ছবি সামনে নিয়ে এসে একেবারে তুলোধনা করেছেন। তো গোটা ছবিগুলো সুস্পষ্ট গতকাল থেকে লাগাতার কি চলছে। আজকেও যেরকম ডিসাইড ছিল যে মুখ্যমন্ত্রী তিনি আজও একটি প্রেস কনফারেন্স করবেন, কারা থাকবেন, যারা ভুক্তভোগী এসআইআরে সেই সমস্ত পরিবারগুলো তারা সঙ্গে থাকবেন, সাথে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজও সেই বঙ্গভবন থেকে প্রেস কনফারেন্স তিনি করলেন এবং সেখান থেকে লাগাতার গতকালও যা বলেছিলেন আজকেও ফের তিনি যেটা বলবার চেষ্টা করলেন, তাতে আবারও সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদম ইলেকশন কমিশনকে উদ্দেশ্য করে তার বড় বড় প্রশ্নের জায়গা, বিজেপিকে উদ্দেশ্য করে বড় বড় প্রশ্নের জায়গা। যতই বাংলাকে টার্গেট করা হোক না কেন, বিজেপির কি অবস্থা হবে বাংলায়, তারা কতটা সিটে হারবেন, বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন বা তৃণমূল সুপ্রিমো যেটা বলছেন যে অনেক বেশি পরিমাণ ভোট নিয়ে বা তৃণমূল আবারও ক্ষমতায় ফিরবে, এই যে জায়গা থেকে দাঁড়িয়ে বারবার তিনি যে বার্তাগুলো দিয়ে যাচ্ছেন, এসআইআর আবহে কতটা গুরুত্ব পেতে চলেছে। কারণ এরই মধ্যে আগামীকালটা খুব ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্ট, সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি একদম এই জায়গার এসআইআর নিয়ে মামলা দায়ের করেছিলেন, তার আগামীকাল শুনানি হতে চলেছে। ফলত সেই শুনানিতে খুব গুরুত্ব রাখছে, তিনি নাকি কোর্টে সওয়ালও করতে পারেন। সূত্র মারফত খবর আমরা জানতে পারছি, সুপ্রিম কোর্টে তিনি উপস্থিত থাকতে পারেন, সূত্র মারফত আমরা জানতে পারছি। খুব ইম্পর্টেন্ট, তাই আগামীকালটা গুরুত্ব রাখছে। এরই মধ্যে আইপ্যাক, যা আপনারা জানেন অলরেডি, মামলা নয় পিছিয়ে গিয়েছে, কিন্তু একটা নয় নির্দিষ্টভাবে স্পষ্ট বক্তব্য এসছে, সেই জায়গা থেকে ইডির অনুমতিতেই দলীয় নথি নেওয়া হয়েছে, এটা সুপ্রিম কোর্টে হলফনামায় রাজ্যের তরফ থেকে দাবি করা হয়েছে। যদিও এই দাবি সামনে আসবার পর পাল্টা আমরা সবুজ ফাইল কাণ্ডে মিথ্যে জালে মমতা জেলে যাওয়ায় ভয় পাচ্ছেন, ইডির পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর আবার পাল্টা বার্তা পেয়েছি। তো এই আবহে ঘুরছে গোটা পরিস্থিতি। আজকেও তাই সরগরম আবহ রয়েছে, সেটা নিয়ে আলোচনায় আসবো। তবে শুরুটা করি আজ বঙ্গভবন দিয়ে, যেখানে দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রী সরাসরি আবারও কমিশনকে নিশানা করলেন। এআই থেকে শুরু করে লাগাতার যে যে বিষয়গুলোকে সামনে নিয়ে এসে কমিশনকে কটাক্ষ করলেন, শোনাবার চেষ্টা করি। শুনুন বক্তব্য তার। Only to misuse the AI, artificial agency, without verifying the reality. They just deleted one-sided. Without the ERO's signature, they cannot do it. It's illegal. I don't blame all the election commission officials because I respect the chair. But if somebody works only for his master's voice, or just like parrot, and don't maintain the institution impartially, vindictively they delete the name of the people, the voters. दिल्ली का जमींदार वोटर का अधिकार सब छीन के लिया और नहीं चाहते हैं। I challenge them, if you have the guts, fight it politically, fight it democratically, then don't misuse election commission like this. What you have done for Haryana, Maharashtra, even Bihar also. মানে দিল্লি থেকে কমিশনকে নয়, শুধু বিজেপিকেও একযোগে নিশানা করে একটা কথাই তিনি বলে গেলেন, যেটা গুরুত্ব রাখে, সাহস থাকলে রাজনৈতিক এবং গণতান্ত্রিকভাবে লড়াই করে দেখা। এই কথার গুরুত্বটা কোন জায়গায় যেতে পারে, মানে আমি আবারও বলছি, ঠিক এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে গোটা ছবিটা। তো আগামীকালটা কতটা ইম্পর্টেন্ট জায়গা হতে চলেছে, কি হবে, কিন্তু তার আগে যে ধরনের মন্তব্যগুলো সামনে আসছে, রাজ্যের মানুষ সেগুলো শুনছেন। এসআইআরকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো উঠছে, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন একমাত্র যিনি এসআইআর নিয়ে লড়াই করছেন, বাকিও তো দল রয়েছে, রাজনৈতিক দল, তারা কেন নেই, কেউ কিছু বলছেন না। দিল্লিতে গিয়েছেন, আইএনডিআইএ জোটের কোনো শরিক দল তো কেউ পাশে দাঁড়াননি।
এই মন্তব্য যদিও প্রশ্ন গেছি আজকে, কিন্তু তা নিয়ে তিনি এড়িয়ে গিয়েছেন, এই প্রশ্নের কোনো ব্যাখ্যা দেননি। যাই হোক, আমি আলোচনা ডেফিনেটলি আসতে হবে। যারা আজকে উপস্থিত রয়েছেন প্যানেলিস্টরা, পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি। জ্যোতি দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়। প্রদীপ্ত দা স্বাগত। রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। চন্দন দাকে স্বাগত। এবং একই সঙ্গে তাপস সিনহা রয়েছেন, সিপিএম নেতা দূরাভাস থেকে। তাপস দা, আপনাকেও স্বাগত জানাই। আমি মানে জ্যোতিকে দিয়ে শুরু করবার চেষ্টা করবো। জ্যোতি দাকে এই কারণেই একটু জানবার চেষ্টা করবো জ্যোতিদার থেকে, কারণ আমি জানি না এই যে চ্যালেঞ্জ যেটা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, রাজনৈতিক সাহস কি নেই বিজেপির? গণতান্ত্রিকভাবে লড়াই করার কি জায়গা বা ধক নেই কমিশনে? কেন এই চ্যালেঞ্জ দিতে হচ্ছে? প্রথমত হচ্ছে এই কনটেক্সটটা আমাদের একটু অনেকটা পিছনে চলে যায়। যখন বিহারে এসআইআর ঘোষণা হয়, সেই দিন মুখ্যমন্ত্রী সম্ভবত দীঘাতে ছিলেন। তারপরে উনি প্রেস কনফারেন্স করলেন ওখান থেকে। আপনি সেই বক্তব্যগুলো দেখুন। আমি মানছি যে হ্যাঁ, লজিক্যাল ডিসক্রিপেন্সিস নামে অনেকগুলো জায়গায় প্রবলেম হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি আমরা তো নির্বাচন কমিশনের কাছে একাধিকবার বলেছি মানুষ যেন হয়রানির শিকার না হয়, কিন্তু সেটা তো অনেক পরে। এখন রিসেন্টলি আমরা যখন দেখতে পাচ্ছি কেস টু কেস, আমরা যখন দেখলাম যে এরকম ঘটনা ঘটছে, নির্বাচন কমিশনের তরফ থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি আসছে, যদিও তারপরে যখন আমরা খোঁজ নিলাম দেখতে পেলাম অনেকগুলো বিএলও বা ইআরও ইচ্ছাকৃতভাবে ভোটারদেরকে হেনস্থা করার জন্য তারা এমনভাবে মানে ফর্মটাকে ফিল আপ করেছে বা আপলোড করেছে যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি আসতে বাধ্য। আমি এটা রিসেন্ট একটা এক্সাম্পল দিই। রিসেন্ট এক্সাম্পলটা হচ্ছে জগন্নাথ সর্দার। প্রধান আপনি দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যিনি দিল্লিতেও গেছেন, এই জগন্নাথ সর্দার তিনি ফর্ম ফিল আপ করেছিলেন। এবার তার ফর্ম ফিল আপে যখন আত্মীয়র নাম, সেখানে দেখা যাচ্ছে তিনি হাজব্যান্ড হিসেবে দেখাচ্ছেন আত্মীয়। এবং এই যে বিএলও যিনি ফর্মটা ফিল আপ করেছিলেন এবং ইসিআই নেটে মানে ওটা আপলোড করেছিলেন, বিএলও হচ্ছে তৃণমূলের সক্রিয় কর্মী। তাহলে বলা যায় নাকি যে তৃণমূল কংগ্রেসের মানে যারা তৃণমূল ঘনিষ্ঠ বিএলও এবং ইআরও, তারা ইচ্ছাকৃতভাবে মানুষকে হেনস্থা করার জন্য এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আপনার ইচ্ছাকৃতভাবে ডেলিবারেট অ্যাটেম্প্ট, ইটস এ ডেলিবারেট অ্যাটেম্প্ট, না হলে এরকম তো ঘটনা ঘটতে পারে না। কিন্তু হ্যাঁ, যদি নির্বাচন কমিশনের তরফ থেকে কিছু আরও এরকম যদি ঘটনা ঘটে থাকে, আমরা অবভিয়াসলি বলেছি যে আপনারা অবিলম্বে মানুষের যাতে হেনস্থা না হয় সেটা দেখুন। কিন্তু মুখ্যমন্ত্রী দেখুন প্রথম দিন থেকে বিরোধিতা করেছেন। যখন বিহারে এসআইআর ঘোষণা হলো তখন তো কোনো কিছুই ছিল না। এখন একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ন্যারেটিভ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ন্যারেটিভ মানে হচ্ছে এসআইআর এর পক্ষে হলে বিজেপি আর এসআইআর এর বিপক্ষে হলে তৃণমূল। আচ্ছা, এটা তো ন্যারেটিভ, কিন্তু ন্যারেটিভ তো এরকম হওয়াটা উচিত নয়। ন্যারেটিভ হওয়া উচিত হচ্ছে একটা স্বচ্ছ ভোটার তালিকার পক্ষে কারা। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সেটার পক্ষে, তৃণমূল কংগ্রেস চায় না যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক। এই জায়গাটা হচ্ছে আমাদের বিরোধ। আচ্ছা, নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, সেই কনস্টিটিউশনাল বডি তার কাজ করবে, কিন্তু এই যেমনভাবে তৃণমূল কংগ্রেসের একটা ইন্টেনশন হচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে কুক্ষিগত করো, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে নিজের মনে করো এবং মানে প্রশাসনের দলীয়করণ করো, সেই রকমভাবে ওরা মনে করে যেরকমভাবে এখানে রাজীব সিনহাকে করেছিল যখন ইলেকশন কমিশনার ছিল, একইভাবে এরাও মনে করছে যে নির্বাচন কমিশন হচ্ছে মোটামুটি ভাবে টোটালি হচ্ছে দলীয়করণ। প্রক্রিয়াগত ত্রুটি থাকলে পরে তো বলবোই, এটা তো প্রক্রিয়াগত। সেটা তো আমরা না, আমি বলছি তো আমরাও তো একই জিনিস বলেছি, কিন্তু ঘটনা হচ্ছে যে যখন ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বিএলওরা এর জন্য দায়ী, মানে ম্যাক্সিমাম, আমি সবার ক্ষেত্রে বলছি না, অনেক ক্ষেত্রে তারা লজিক্যাল ডিসক্রিপেন্সি এমনভাবে আপলোড করেছে, মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি আসতে বাধ্য। আপনি ভাবুন হাজব্যান্ডের নাম কি করে আত্মীয়ের মধ্যে হয়। বুঝতে পারলাম।